গণহত্যার পর এবার গুমের ঘটনায় অভিযোগ দায়ের বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 4 দিনে চিফ প্রসিকিউটরের কাছে দাখিল হওয়া 14টির 13টি অভিযোগই এ বিষয়ে। সম্প্রতি আইসিটি আইনের সংশোধনীতে গুম অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পর মামলার আগ্রহ বাড়ছে ভুক্তভোগী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 43টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে প্রায় 30টি অভিযোগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের। তবে শেষ 13টি অভিযোগ গুমের। এর মধ্যে বুধবারই দায়ের করা হয় 11টি। আওয়ামী লীগের সময় নিখোঁজ 10 ব্যক্তির স্বজন এবং 2015 সালে 6 মাস গুম থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এসব অভিযোগ করেন। এতে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য এবং র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 5 মাসে ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমরা মামলা করছি, মামলা কপি এখানে জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, কোথাও মামলা করছি, কোনো কাজ পাই না। র্যাবের আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি। প্রসিকিউশন টিম জানায়, গত 15 বছর সহ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা ট্রাইব্যুনালে অভিযোগের অধিকার রাখে। গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে। ভুক্তভোগীদের অভিযোগ, র্যাবের বিভিন্ন ক্যাম্পে থাকা গোপন কক্ষগুলো ধ্বংসে নেওয়া হয়নি যথাযথ উদ্যোগ। ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো। চিফ প্রসিকিউটর জানান, গুমের ঘটনায় দায়ের করা অভিযোগগুলো নিয়ে ট্রাইব্যুনালের তদন্তের পর হবে চূড়ান্ত মামলার সিদ্ধান্ত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুবককে আটকের পর গণপিটুনির আহ্বান জানানো হয়। সেখানে শাহাদাতকে পরিচয় করিয়ে দেওয়া হয় ছিনতাইকারী হিসাবে। মারধরে অংশ নেয় 20 থেকে 25 জন। মারধরের সময় ভিডিও করার পাশাপাশি সেলফিও তোলে হত্যাকারীরা। হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তারের পাশাপাশি বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার 40 দিন পর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই যুবককে পেটানোর সময় গান গাইছে একদল যুবক। মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য পাইছি এবং তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা পাই, তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কী লিখছে, তা কে কীভাবে জড়িত। আমরা মোটামুটি এটা পেয়েই আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ফুফাতো বোন আসমা আক্তার। এতে ফজলুল হক হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুমকেও আসামি করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়। গত 18 সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে চুরির অভিযোগে নির্মমভাবে পেটায় কয়েক শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় 19 সেপ্টেম্বর 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় 8 ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রামে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের মামলায় 2 দিনেও গ্রেপ্তার করা যায়নি 4 আসামিকে। এখন পর্যন্ত গ্রেপ্তার কেবল অটোরিকশা চালক আবুল কালাম। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয় জনতা। এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধের অভিযোগ এই আসামিদের বিরুদ্ধে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ধর্ষিত 15 বছরের ওই কিশোরী। মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি আসামিরা সবাই। এ নিয়ে শঙ্কায় রয়েছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। ওনার নাকি ঘুরতে আসছিল, আত্মীয়র বাড়িও নাই, ঘুরতে আসছিল বলে 4-5 জনে ওরা ধরছে।
গেল সোমবার বন্ধুর সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রামে যায় ওই কিশোরী। পরে ঠিকানা হারিয়ে ফেলায় তাদের সহায়তার নাম করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এক অটোরিকশা চালক। সেখানেই দল বেঁধে ধর্ষণ করা হয় তাকে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী। চিটার মেডিকেল থেকে ডাইরেক্ট ভিকটিমের কাছে যায়, যে ধর্ষিত হয় তার কাছে যায় এবং কিছু চোর চাটাইদের ছবি দেখায় যারা এর আগে এখানে ক্রাইম করেছে। তো ভিকটিম তাদের সন্দেহ বলেছে যে এদের মধ্যে একজন ছিল। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই অপরাধের সাথে যে জড়িত থাকুক না কেন। ঘটনাস্থল থেকেই অটোরিকশা চালক আবুল কালামকে আটক করে পুলিশে দেয় জনতা। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। আমরা একজনকে এই ঘটনার সাথে জড়িত তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং অন্য যারা জড়িত ছিল তাদের পরিচয় আমরা অলরেডি নিয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মঙ্গলবার খুলশী থানায় 5 জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন সহ সব সংস্কারে বেশি সময় লাগার কথা না বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপি নেতা মঈন খান আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে শিগগিরই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার এই আয়োজন। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি সবসময় দেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করে, আর আওয়ামী লীগ দেখেছে ভারতের স্বার্থ। তবে ওই দেশে ইলিশ রপ্তানিতে কোনো আপত্তি নেই বিএনপির। এ সময় নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতেও কথা বলেন তিনি। কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসী। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব না। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় এসেছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন। তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 18 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানান জয়। তবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জয়ের দাবি, দেশের সবচেয়ে পুরানো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে সংস্কারও অসম্ভব। এর আগেও অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, এটি তার একান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। চলতি অর্থবছর প্রবৃদ্ধি 5.1% হবে বলছে সংস্থাটি। বুধবার এডিবির হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়, প্রবৃদ্ধি কম হবে। এছাড়া খাদ্যপণ্যের দাম বাড়ায় অর্থবছর শেষে মূল্যস্ফীতি 10% ওপরে থাকবে। 2024-25 অর্থ বছরে বাজেটে দেশের জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল 6.75%। তবে আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে, অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে 5.1%। এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 6.6%। এডিবির এ পূর্বাভাস বিশ্বব্যাংকের দেয়া গত জুনের পূর্বাভাসের তুলনায় কম। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.7% হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক।
এডিবির প্রতিবেদন বলছে, জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতার কারণে সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এসব কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম আরও বাড়বে বলছে এডিবি। এর ফলে মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এডিবির পর্যবেক্ষণ বলছে, দেশের অর্থনীতিতে দ্রুত সংস্কার প্রয়োজন। রাজস্ব ও আর্থিক নীতি কঠোর করার পাশাপাশি সুদ ও বিনিময় হার স্থিতিশীল করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি। এছাড়া অর্থনীতির বৈচিত্র্যকরণে কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল 10টি ব্যাংক। আর সার্বিক বিষয়টি তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। এর আগে বিকালে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে তারল্য সহায়তা দেয়া যায় সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সবল 10টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি থাকবে। আর কোনো ব্যাংক চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকবে। সিস্টেমের স্টেবিলিটি সেটাকে অ্যাচিভ করতে সহায়তা করবে না। এটা হয়তো দেখবো, আমরা দেখি কি করা যায়। যেহেতু অপশনটা এর মধ্যে খোলা আছে, বাংলাদেশ ব্যাংক এই অপশনটা এক্সারসাইজ করতে চাচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে ব্যাংকগুলো হয়তো অ্যাটলিস্ট কিছু ব্যাংক বেরিয়ে আসতে পারবে এর মধ্যে। চলতি মূলধনে যাদের ঘাটতি রয়েছে, এ ধরনের ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক 5টা ব্যাংকের সাথে চুক্তি করেছে। 2টা ব্যাংক আরও অপেক্ষমান অবস্থায় আছে, আমাদের কাছে আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংক থেকে তারল্য সহায়তা পায় নাই। তারই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ ব্যাংকে একটি সভা হয়েছিল, এর মধ্যে 10টি ব্যাংক পার্টিসিপেট করেছে। অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আইনে অনুস্বাক্ষর করা জরুরি। আন্তঃসীমান্ত নদীর অংশীদারিত্ব পেতে জাতিসংঘের এই কনভেনশনের শর্ত পূরণে উজানের সব দেশকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার এক সেমিনারে তিনি বলেন, শিগগিরই ভারত, চীন সহ উজানের দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। অভিন্ন জলরাশি নিয়ে 1997 সালে আন্তর্জাতিক আইনটিতে শুধু ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার কথা বলা আছে। সেখানে চীন সহ উজানের দেশ ও সার্কভুক্ত কোনো দেশ আজও অনুস্বাক্ষর করেনি। তাই ভাটিতে নদীর পানির ন্যায্য ভাগাভাগির জটিলতা দূর হয়নি। পানির হিসাব পেতে নতুন কিছু কৌশল নেয়ার সময় এসেছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা এ মন্তব্য করেন। আমাদের উজান কিন্তু শুধু ভারত না, আমাদের উজান কিন্তু নেপাল, আমাদের উজান কিন্তু চায়না। আমাদের এই উজানের একটা দেশও এটা স্বাক্ষর করেনি। যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন, কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব। সভায় উপদেষ্টা আরও বলেন, উজানের দেশে নদীর উপর কত বাঁধ ও স্থাপনা নির্মাণ করেছে তার তথ্য দেয় না। এতে ভাটির দেশগুলোতে বন্যার প্রাণ ও সম্পদহানি তীব্র হচ্ছে। এখানে জল ব্যবস্থাপনা ঝুঁকিতে ফেলছে। বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত নদী, এর বাইরেও প্রায় 100 নদী প্রতিবেশী দেশের সাথে প্রবাহিত। এসব পানি নিয়ে দ্রুত আলোচনা হবে বলে জানান পানি উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার ঘটনায় অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা হলেন বাবুল প্রকাশ, হেলাল উদ্দিন, আনোয়ার হাকিম, আরিফ উল্লাহ, জিয়াবুল করিম এবং মোহাম্মদ হোসেন। এদের মধ্যে 4 জন ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চকরিয়ায় অভিযান চালাতে গিয়ে অভিযুক্ত ডাকাতদের হামলায় মারা যান লেফটেন্যান্ট তানজিম। বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৮ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার নাগাদ কমে আসবে এর তীব্রতা। এর কারণ হিসেবে মৌসুমী বায়ুসহ সাগরে থাকা লঘুচাপের কথা জানিয়েছে তারা। বহাল রেখেছে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি, সেই বর্ষণের মধ্য দিয়ে শুরু দিনের প্রথম ভাগও। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় এর পরিমাণ ২৬ মিলিমিটার। সে কারণে যথারীতি নগরবাসীর সকালটা কাটে দুর্ভোগে। কাজে যেতে ছিল গণপরিবহন না পাওয়া সহ নানা ভোগান্তি। সকাল থেকে বের হয়েছি, প্রাইভেট জব করি, সারাদিন সকালবেলায় এই যে বের হয়েছি, কাজ করতেই হবে। মার্কেটিংয়ের চাকরি, আমাদের তো কোনো শান্তি নাই। বৃষ্টিতে তো সমস্যা হইতেছে, যাতায়াতে অনেক সমস্যা, রাস্তার ভালো না, পানি, রাস্তার মধ্যে হাইটে হাইটে আসতে হয়। এই অবস্থায় কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তারা বলছে এই বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, তবে ৪৮ ঘন্টার মধ্যে কমে আসবে এর তীব্রতা। আজকে সারাদিনে থাকবে কম বেশি, এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসে আজ গাজীপুরে খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর শিল্পাঞ্চল। সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও পুরো দমে চলছে উৎপাদন। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে ১৯টি কারখানা। বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কবলে পড়ে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চল। তবে মঙ্গলবার ১৮ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে স্বস্তি ফেরে শ্রমিকদের মনে। বুধবার সকাল থেকে কাজে যোগ দেন গাজীপুর পোশাক কারখানার শ্রমিকরা। আমাদের দাবি ছিল, সরকার যে মাইনে নিয়েছে, আমরা এতে খুশি। আর আমি মনে করি যে সকল গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগদান করা উচিত। দাবিগুলা দেওয়া ছিল, এগুলা বিজিএম থেকে সরকারের সব একত্রিত বৈঠক হয়ে সব দাবিগুলা মাইনে নেওয়া হয়েছে। মানানোর পরে আমাদের সবকিছু সুস্থ সুন্দরভাবে ফ্যাক্টরি চলতেছে। সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উপস্থিতি স্বাভাবিক এবং কোথাও অসন্তোষ দেখা যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে সাভারের ১৯টি কারখানা। আলোচনার মাধ্যমে এসব বন্ধ কারখানা খোলার চেষ্টা হচ্ছে জানিয়েছে মালিকপক্ষ ও শিল্প পুলিশ। ১৪টি ফ্যাক্টরি ১৩ রেখে বন্ধ আছে এবং ৫টি সাধারণ ছুটি ঘোষণা আছে। ১৪টির মধ্যে আপনার 3টি নরায়ণজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে। কারখানার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সেনা টহল জোরদার করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর বিসিবিতে সংস্কার চলছে। সেই লক্ষ্যে বোর্ডের ৩য় সভা বৃহস্পতিবার বিকাল ৪টায়, যেখানে নিশ্চিতভাবে বেশ কিছু পরিচালকের পদ শূন্য হবে। টানা ৩ বোর্ড সভায় উপস্থিত না থাকায় সদস্য পদ হারাবেন পাপন, নাসির, মল্লিক সহ বেশ কয়েকজন পরিচালক। আরও 2 জনের পদত্যাগ করার গুঞ্জন রয়েছে। বোর্ড সভায় কোরাম গঠনের পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক স্ট্যান্ডিং কমিটি চলছে চেয়ারম্যান ছাড়া। বৃহস্পতিবারের সভায় দায়িত্ব বন্টন হতে পারে। ক্রিকেট অপারেশনসে নাজমুল আবেদিন ফাহিম আর মিডিয়া কমিটির দায়িত্ব পেতে পারেন ফাহিম সিনহা কিংবা ইফতেখার রহমান মিঠু। আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।